প্রিয় শ্রোতা বন্ধুরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। গদ্যপাঠ চ্যানেলে আমি আজকে পাঠ করছি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ রচিত ফ্যান্টাসিধর্মী উপন্যাস নি। এ এক অদ্ভুত জগৎ, যেখানে বাস্তব আর অবাস্তব আলাদা করে চেনা যায় না, যেখানে নীরবতার মধ্যেও গল্প কথা বলে আর মানুষের একাকিত্ব হয়ে ওঠে সবচেয়ে বড় সত্য। চলুন কথা না বাড়িয়ে শুনতে থাকি উপন্যাস নি। নীলগঞ্জ মডেল হাই স্কুলের সায়েন্স টিচার মবিনুর রহমান, বিএসসি অনার্স, এমএসসি প্রথম শ্রেণী। খুব সিরিয়াস ধরনের মানুষ। বয়স 36-37, রোগা লম্বা, গলার স্বরে কোনো রকম কোমলতা নেই। ভদ্রলোক এমনভাবে তাকান যাতে মনে হতে পারে যে সমস্ত পৃথিবীর উপর তিনি বিরক্ত। কোনো কারণে পৃথিবী ধ্বংস হয়ে গেলে তিনি আরাম পাবেন। এমএসসি পাশ করার পর সব মিলিয়ে 18 বার তিনি চাকরির ইন্টারভিউ দিলেন। বেশিরভাগ ক্ষেত্রে যা ঘটল তা হচ্ছে তিনি ইন্টারভিউ দিতে ঢুকলেন। বোর্ডের চেয়ারম্যান বললেন, বসুন। তিনি বসলেন। বোর্ডের চেয়ারম্যান বললেন, আপনার নাম? মবিনুর রহমান সহজ গলায় বললেন, নাম তো আপনি জানেন। এই নামেই ডেকে পাঠালেন, আবার জিজ্ঞেস করছেন কেন? আচ্ছা, আপনি যেতে পারেন। ধন্যবাদ। তিনি শান্ত মুখে উঠে চলে এলেন। এ জাতীয় মানুষদের কোনো চাকরি বাকরি হবার কথা না। তবে মবিনুর রহমান হাল ছাড়লেন না। 2 বছর চেষ্টা করলেন, প্রাণপণ চেষ্টা। ইন্টারভিউ গাইড নামে 721 পৃষ্ঠার একটা বই প্রায় মুখস্থ করে ফেললেন। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব, ন্যাটো চুক্তিভুক্ত দেশের নাম, কোন কোন বছর সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়নি, আমেরিকান সব প্রেসিডেন্টের নাম এবং বংশ পরিচয়। পাঠ্যতালিকা থেকে কিছুই বাদ গেল না। খুব ঈশ্বর বিশ্বাসী না হয়েও মায়ের পীড়াপিড়িতে সিলেটে হজরত শাহজালাল এবং হজরত শাহ পরাণের মাজার জিয়ারত করে এলেন। রাজশাহীতে গিয়ে জিয়ারত করলেন শাহ মকদমের মাজার। এই 3 মহাপুরুষের কল্যাণেই হয়তোবা তিনি নীলগঞ্জ মডেল হাই স্কুলের সায়েন্স টিচারের চাকরিটা পেয়ে গেলেন। অবশ্যই এ চাকরি পাওয়ার পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে। এই চাকরির জন্য তাঁকে ইন্টারভিউ দিতে হয়নি, কাগজপত্র পাঠিয়ে দিয়েছিলেন। যাই হোক, নীলগঞ্জ মডেল হাই স্কুলের চাকরির নিয়োগপত্র এবং 2 কেজি মিষ্টি নিয়ে তিনি কুমিল্লার মতলবে তাঁর মাকে দেখতে গেলেন। মা তখন রোগে শয্যাশায়ী। মবিনুর রহমানের চাকরির খবরে তাঁকে মোটেই আনন্দিত মনে হল না। কাঁদো কাঁদো গলায় বললেন, শেষ পর্যন্ত স্কুল মাস্টার? মবিনুর রহমান শান্ত গলায় বললেন, স্কুল মাস্টারই খারাপ কিছু না। নাও মা, মিষ্টি খাও। আমি মিষ্টি খাবো না বাবা, তুই খা। মিষ্টি না খেলে মনে কষ্ট পাবো মা। ভদ্রমহিলা ছেলেকে মনোকষ্ট থেকে বাঁচানোর জন্য মিষ্টি খেলেন। এই মিষ্টিই তাঁর কাল হল। ভোরবেলা পেট নেমে গেল, সন্ধ্যার মধ্যে মৃত্যু। আশেপাশের সবাই সান্ত্বনা দিতে ছুটে এসে দেখে মবিনুর রহমান পাথরের মতো মুখ করে মিষ্টি খাচ্ছে। নিতান্তই অস্বাভাবিক দৃশ্য, কিন্তু আসলে তেমন অস্বাভাবিক নয়। মিষ্টিই তার মায়ের মৃত্যুর কারণ কিনা এটাই মবিনুর রহমান পরীক্ষা করতে চেয়েছিলেন। 2 কেজি কালোজাম খেয়েও যখন তার কিছু হলো না, তখন তিনি মোটামুটি নিশ্চিত হলেন বয়সজনিত কারণে মৃত্যু হয়েছে। এই মৃত্যুতে খুব বেশি দুঃখিত হবার কিছু নেই। প্রতিটি জীবিত প্রাণীকেই একটা নির্দিষ্ট সময়ের পর মরতে হবে। তবে এই মৃত্যু মানে পুরোপুরি ধ্বংস নয়। মানুষের শরীরের অযুত কোটি নিযুত ফান্ডামেন্টাল পার্টিকেলস, যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এদের কোনো বিনাশ নেই। এরা থেকেই যাবে, ছড়িয়ে পড়বে সারা পৃথিবীতে। কাজেই মানুষের মৃত্যুতে খুব বেশি কষ্ট পাবার কিছু নেই। মবিনুর রহমান তাঁর বসতবাড়ি এবং অল্প যা জমিজমা ছিল বিক্রি করে দিয়ে নীলগঞ্জ চলে এলেন।
তার সঙ্গে 2 ট্রাঙ্ক বই, একটা ম্যাকমিলন কোম্পানির দূরবীন। দূরবীনটা ঢাকা থেকে অনেক দাম দিয়ে কেনা। ছাত্রজীবন থেকেই তার শখ ছিল ভালো একটা দূরবীন কেনা। টাকার অভাবে কেনা হয়নি। জমি বিক্রির টাকাটা কাজে লাগলো। এই সঙ্গে একটা মাইক্রোস্কোপ কিনতে পারলে হতো, টাকায় কুলালো না। নীলগঞ্জ হাই স্কুলে মবিনুর রহমানের 8 বছর কেটে গেছে। শুরুতে তাকে যতটা বিচিত্র বলে মনে হয়েছিল, এখন আর ততটা মনে হয় না। মবিনুর রহমান বদলাননি, আগের মতোই আছেন। ছাত্ররা এবং সহকর্মী শিক্ষকরা তার আচার আচরণে অভ্যস্ত হয়ে গেছে, এইটুকু বলা যায়। তার আচার আচরণের সামান্য নমুনা দেয়া যাক। তার বুক পকেটে সবসময় একটা গোলাকার নিকেলের ঘড়ি থাকে। নীলগঞ্জে আসার আগে 1400 টাকায় ইসলামপুর থেকে এই ঘড়িটা কেনা হয়েছে। সাধারণ ঘড়ি নয়, 1-এর ভিতরে 3। ঘড়ির সঙ্গে আছে স্টপ ওয়াচ এবং একটি আর্দ্রতা মাপক কাঁটা। ক্লাসে ঢোকার আগে দরজার সামনে দাঁড়িয়ে তিনি ঘড়িতে সময় দেখে নেন। ক্লাস শেষের ঘণ্টা পড়া মাত্র আবার ঘড়ি বের করে সময় দেখেন। তখন যদি তার কপাল কুঁচকে যায়, তাহলে বুঝতে হবে ঘণ্টা ঠিকমতো পড়েনি, 2-1 মিনিট এদিক ওদিক হয়েছে। ক্লাসে ঢুকে প্রথমেই আজকের আবহাওয়া সম্পর্কে ভবিষ্যৎবাণী করেন। যেমন, আজ বাতাসের আর্দ্রতা 77%, বৃষ্টিপাত হবার সম্ভাবনা। আবহাওয়া সম্পর্কে তাঁর ভবিষ্যৎবাণী খুব লেগে যায়। তিনি বৃষ্টি হবে বলেছেন, অথচ বৃষ্টি হয়নি এমন কখনো দেখা যায়নি। তাঁর ক্লাসে ছাত্রদের নিঃশ্বাস বন্ধ করে বসে থাকতে হয়। হাসা যায় না, পেন্সিল দিয়ে পাশের ছেলের পিঠে খোঁচা দেয়া যায় না, খাতায় কাটাকুটি খেলা যায় না। মনের ভুলেও কেউ যদি হেসে ফেলে, তিনি হতভম্ব হয়ে দীর্ঘ সময় তার দিকে তাকিয়ে থেকে কঠিন গলায় বলেন, সায়েন্স ছেলে খেলা নয়। হাসাহাসির কোনো ব্যাপার এর মধ্যে নেই। সায়েন্স পড়বার সময় তুমি হেসেছ, তার মানে বিজ্ঞানকে তুমি উপহাস করেছ, অন্যায় করেছ। তার জন্য শাস্তি হবে। আজ ক্লাস শেষ হবার পর বাড়ি যাবে না। পাটিগণিতের 7 প্রশ্নমালার 17, 18, 19 এই 3টি অঙ্ক করে বাড়ি যাবে। ইজ ইট ক্লিয়ার? মবিনুর রহমান স্কুল থেকে প্রায় 2 মাইল দূরে 2 কামরার একটা পাকা ঘরে একা বাস করেন। ঘরটি জরাজীর্ণ, ভেঙে পড়তে পড়তেও কেন জানি পড়ছে না। ছোটখাটো ভূমিকম্প কিংবা দমকা বাতাসের জন্যে অপেক্ষা করছে। তাকে দীর্ঘদিন অপেক্ষা করতে হবে বলে মনে হয় না। বাড়িটি সাপের আড্ডাখানা। বর্ষাকালে যেখানে সেখানে সাপ দেখা যায়। বাড়ির মালিক কালীপদ রূপেশ্বর স্কুলের দপ্তরি। সাপের ভয়েই সে পূর্বপুরুষের ভিটায় বাস করে না। সাপের কামড়ে তার প্রথম পক্ষের স্ত্রী এবং দ্বিতীয় পক্ষের স্ত্রীর প্রথম সন্তান মারা গেছে। মবিনুর রহমান সেই বাড়িতে সুখেই আছেন, সপাক আহার করেন। তাঁকে নিরামিষভোজী বলা চলে। মাছ মাংস খান না। না খাওয়ার প্রধান কারণ হচ্ছে মাছ মাংস রাঁধতে জানেন না। তার বাড়িটা রূপেশ্বর নদীর ধারে। শীতকালে এই নদীতে পায়ের পাতাও ভিজে না। বর্ষাকালে কিছু পানি হয়। গত বর্ষায় মবিনুর রহমান 1,500 টাকা দিয়ে একটা নৌকা কিনেছেন। নৌকার কোনো মাঝি নেই। নৌকা ঘাটে বাঁধা থাকে। মাঝে মাঝে তিনি নৌকার ছাদে সারা রাত বসে থাকেন। নৌকার ভেতরটাও সুন্দর। ঘরের মতো দুদিকে দরজা আছে, বাথরুম আছে, বিছানা বালিশ দিয়ে ভেতরটা চমৎকার গোছানো। মবিনুর রহমানের প্রিয় কিছু বই নৌকায় থাকে। অধিকাংশ গ্রহ নক্ষত্র বিষয়ক বই। এই জাতীয় আধা পাগল নিঃসঙ্গ মানুষকে সবাই খানিকটা ভালোবাসার দৃষ্টিতে দেখে। মবিনুর রহমানের বেলায়ও তার ব্যতিক্রম হয়নি। এই অঞ্চলের মানুষদের প্রচুর ভালোবাসা তিনি পেয়েছেন। এই ভালোবাসা পাবার পেছনে আরেকটি কারণ হচ্ছে তিনি শিক্ষক হিসেবে প্রথম শ্রেণীর। ইতিমধ্যে অঙ্কের ডুবোজাহাজ হিসেবে তাঁর খ্যাতি রটেছে।
ডুবোজাহাজ নামকরণের রহস্য হচ্ছে তিনি যে খুব ভালো অঙ্ক জানেন এটা বাইরে থেকে বোঝা যায় না। আজ বৃহস্পতিবার, হাফ স্কুল সেকেন্ড পিরিয়ডে মবিনুর রহমানের কোনো ক্লাস নেই। তিনি টিচার্স কমন রুমে তার নিজের চেয়ারে চুপচাপ বসে আছেন। তার বুক পকেটের ঘড়ি শতকরা ৮০ ভাগ হিউম্যানিটির কথা বলছে, কিন্তু আকাশে মেঘের ছিটে ফোঁটা নেই। ব্যাপারটা ঠিক মিলছে না। মবিনুর রহমানের ভ্রু কুঁচকে আছে এই কারণে। কমন রুমে আরও কিছু শিক্ষক আছেন। তাঁরা সরকারি ডিএ নিয়ে আলাপ করছেন। এবারের সরকারি সাহায্য এখন এসে পৌঁছায়নি। মবিনুর রহমান এইসব আলোচনায় অংশগ্রহণ করছেন না, কখনোই করেন না। স্কুলের ধর্ম ও আরবি শিক্ষক জালালউদ্দিন সাহেবের চেয়ার মবিনুর রহমানের চেয়ারের ঠিক পাশেই। পাশাপাশি বসতে হয় বলেই বোধহয় দুজনের মধ্যে সামান্য সখ্য আছে। জালালউদ্দিন সাহেব মবিনুর রহমানকে তুমি তুমি করে বলেন। তার কথাবার্তা থেকে মনে হতে পারে যে বিজ্ঞান সম্পর্কে তার প্রচুর কৌতূহল। তা ঠিক না। কোনো বিষয় সম্পর্কেই তার কোনো আগ্রহ নেই। ভদ্রলোক কোনো ক্লাসই ঠিকমতো নেন না। আজও ক্লাস শেষ হবার ২০ মিনিট আগে বের হয়ে গেলেন। মবিনুর রহমানের পাশে বসতে বসতে মধুর গলায় বললেন, তারপর মবিন, তোমার সায়েন্সের খবর কি? কোন খবরটা জানতে চান? বৃষ্টি হবে কি হবে না? বৃষ্টি হবে। হিউম্যানিটি ৮০। জালালউদ্দিন পানের কৌটা খুলতে খুলতে বললেন, বৃষ্টি যে হবে এটা বলার জন্য তোমার সায়েন্স লাগে না। আষাঢ় মাস, বৃষ্টি তো হবেই। পান খাবে নাকি? জি না। খাও একটা, জর্দা দেয়া আছে, আকবরী জর্দা, অতি সুঘ্রাণ। আমি পান খাই না। এমনভাবে তুমি কথাটা বললে যেন পান খাওয়াটা বিরাট অপরাধ। পান খাওয়া কোনো অপরাধ না, এটা হজমের সহায়ক, দাঁত ভালো থাকে। জালালউদ্দিন একসঙ্গে দুটো পান মুখে দিলেন। আঙুলের ডগায় চুন নিতে নিতে বললেন, আচ্ছা মবিন, এই যে পানের সঙ্গে আমরা চুন খাই, কেন খাই? তোমার সায়েন্স কি বলে? আপনি সত্যি জানতে চান? অবশ্যই চাই। আরবি পড়াই বলে সায়েন্স জানব না? সায়েন্সের সঙ্গে অ্যারাবিকের তো কোনো বিরোধ নেই। মবিন শীতল গলায় বললেন, পানের সঙ্গে চুন কেন খাওয়া হয় আমি ব্যাখ্যা করছি, মন দিয়ে শুনুন। শুনছি। তুমি হাসি মুখে বলো, মুখ এমন শুকনো করে রেখেছ কেন? মবিনুর রহমান ক্লাসে বক্তৃতা দেওয়ার ঢঙে বললেন, শুধু শুধু পান চিবুলে দেখবেন টক টক লাগছে। টক লাগার কারণ হচ্ছে পানে আছে এক ধরনের অ্যাসিড বা অম্ল। অম্ল টক স্বাদযুক্ত। চুন হচ্ছে এক জাতীয় ক্ষার, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এই ক্ষার অম্লকে প্রশমিত করে। এই জন্যই পানের সঙ্গে চুন খেতে হয়। ও আচ্ছা আচ্ছা, ভালো কথা। অম্ল এবং ক্ষার, ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। অনেক দিন থেকে মনের মধ্যে একটা খটকা ছিল। আচ্ছা, এখন বলো তো দেখি, তেঁতুলের সঙ্গে চুন মিশালে কি তেঁতুলের টক ধর্ম চলে যাবে? মবিনুর রহমান চুপ করে রইলেন। এই বিষয়টা তার জানা নেই। অনুমানের উপর কিছু বলা ঠিক হবে না। বিজ্ঞান অনুমানের উপর চলে না, পরীক্ষা করে তারপর বলতে হবে। জালালউদ্দিন পানের পিক ফেলতে ফেলতে বললেন, কি কথা বলছো না কেন? কি হবে তেঁতুলের সঙ্গে চুন মেশালে? কাল আপনাকে বলবো। কাল কেন? আজই বলো। আজ বলতে পারবো না, পরীক্ষা করে তারপর বলবো। একদিন যাব তোমার বাড়িতে, তোমার চোঙটা দিয়ে আকাশের দিকে তাকাবো। দূরবীনের কথা বলছেন? হ্যাঁ, দূরবীন। বৃহস্পতির বলয় নাকি দেখা যায়? হেড স্যার বলছিলেন। হ্যাঁ, দেখা যায়। চৈত্র মাসে দেখা যায়, আকাশ পরিষ্কার থাকে। চৈত্র মাস আসুক, আপনাকে দেখাবো। মবিনুর রহমান উঠে পড়লেন। তাঁর ক্লাসের সময় হয়ে গেছে। ঘণ্টা পড়বার আগেই ক্লাসের দরজার সামনে দাঁড়িয়ে থাকতে হবে। দীর্ঘ ৮ বছরের নিয়ম। এই নিয়মের ব্যতিক্রম করা ঠিক না। ক্লাস 10, সেকশন বি এর সঙ্গে ক্লাস। পড়াবার বিষয়বস্তু হচ্ছে আলো, আলোর প্রতিফলন এবং প্রতিসরণ। বড় চমৎকার বিষয়। আলো হচ্ছে একই সঙ্গে
তরঙ্গ এবং বস্তু। কি অসাধারণ ব্যাপার! ক্লাস 10-এর ছেলেগুলি অবশ্যই এইসব বুঝবে না, তবে বড় হয়ে যখন বুঝবে তখন চমৎকৃত হবে। মবিনুর রহমান ক্লাসে ঢুকেই বললেন, আজ বাতাসের আর্দ্রতা 80%। যদিও বাইরে রোদ দেখা যাচ্ছে, তবু আমার ধারণা সন্ধ্যা নাগাদ বৃষ্টিপাত হবে। এখন তোমরা বলো, আলোর গতিবেগ সেকেন্ডে কত? যারা জানো ডান হাত তোলো, যারা জানো না বাঁ হাত তোলো। 7 জন ছেলে ডান হাত তুলল। মবিনুর রহমানের মন খারাপ হয়ে গেল। তার ধারণা ছিল সবাই ডান হাত তুলবে, মাত্র 7 জন। ছেলেগুলি কি সায়েন্সে মজা পাচ্ছে না? তা কি করে হয়? তুমি বলো, আলোর গতিবেগ কত? প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, স্যার। ভেরি গুড। এখন তুমি বলো, তুমি ইয়েলো শার্ট, তুমি বলো, আলোর গতি কি এর চেয়ে বেশি হতে পারে? জি না, স্যার। কেন পারে না? এটাই স্যার নিয়ম। কার নিয়ম? প্রকৃতির নিয়ম। ভেরি গুড, ভেরি গুড। প্রকৃতির কিছু নিয়ম আছে যার কখনো কোনো ব্যতিক্রম নেই। ব্যতিক্রম হতে পারে না। যেমন ধরো মধ্যাকর্ষণ। একটা পাকা আম যদি গাছ থেকে পড়ে, তা পড়বে মাটিতে, আকাশে উড়ে যাবে না। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। মধ্যাকর্ষণ শক্তির আবিষ্কারক কে? নিউটন। নামটা তুমি এমনভাবে বললে যেন নিউটন হলেন একজন রাম শ্যাম যদু মধু রহিম করিম বজলু ফজলু। নাম উচ্চারণে কোনো শ্রদ্ধা নেই। শ্রদ্ধার সঙ্গে নাম বলো। ছাত্রটি মুখ কাঁচুমাচু করে বলল, মহাজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন। মবিনুর রহমান শুকনো মুখে বললেন, একজন অতি শ্রদ্ধেয় বিজ্ঞানীর নাম অশ্রদ্ধার সঙ্গে বলার জন্য তোমার শাস্তি হবে। ক্লাস শেষ হলে আজ বাড়ি যাবে না। পাটিগণিতের 12 প্রশ্নমালার 21 এবং 22 এই দুটি অঙ্ক করে বাড়ি যাবে। ইজ ইট ক্লিয়ার? 4th পিরিয়ড শেষ হবার আগেই আকাশে মেঘ জমতে শুরু করল। ঝুম বৃষ্টি নামল। ক্লাসের শেষ ঘন্টার পর ভাসিয়ে নিয়ে যাবার মতো বৃষ্টি। মবিনুর রহমান টিচার্স কমন রুমে বসে রইলেন। স্কুল ফাঁকা হতে শুরু করেছে। বৃষ্টি মাথায় নিয়েই সবাই নেমে পড়ছে। পুরো স্কুলে এখন মানুষ আছে 3 জন। দপ্তরি কালীপদ, মবিনুর রহমান এবং ক্লাস 10-এর হলুদ শার্ট গায়ে দেওয়া ছাত্র মফিজ। 12 প্রশ্নমালার অঙ্ক দুটি সে কিছুতেই কায়দা করতে পারছে না। মবিনুর রহমান চুপচাপ তাঁর চেয়ারে বসে আছেন। খোলা জানালায় বৃষ্টির ছাঁট আসছে। তিনি তাকিয়ে আছেন বৃষ্টির দিকে। তাঁর মন বেশ খারাপ। গত 10 দিন ধরেই রোজ সন্ধ্যার দিকে বৃষ্টি হচ্ছে। দূরবীন দিয়ে আকাশ দেখা যাচ্ছে না। বর্ষাকালের মেঘমুক্ত আকাশ দূরবীন দিয়ে দেখার জন্য খুব ভালো। আকাশে ধুলোবালি থাকে না। অনেক দূরের নক্ষত্রও স্পষ্ট দেখা যায়। মবিনুর রহমান উঁচু গলায় ডাকলেন, কালীপদ। কালীপদ ছুটে এলো। মফিজ নামের ছেলেটাকে 2টা অঙ্ক করতে দিয়েছিলাম। অঙ্ক হয়েছে কিনা খোঁজ নিয়ে আসো। জি আচ্ছা স্যার। তুমি স্কুল বন্ধ করে চলে যাও। আমার প্রাইভেট টিউশনি আছে। সন্ধ্যাবেলা স্কুল থেকে যাব। আমি তালা দিয়ে যাব। জি আচ্ছা স্যার। কালীপদ কিছুক্ষণ পর ফিরে এসে জানালো, ছেলেটির অঙ্ক 2টা এখনো হয়নি। মবিনুর রহমান তাঁর সামনের ডেস্কের ড্রয়ার থেকে সাদা কাগজ বের করলেন। অতি দ্রুত সেই কাগজে অঙ্ক 2টি করলেন। কাগজের এক মাথায় লিখলেন, মফিজ, তুমি আরও মন দিয়ে পড়াশোনা করবে। প্রকৃতি তোমাকে যে মস্তিষ্ক দিয়েছে তা প্রথম শ্রেণীর। সেই মস্তিষ্ক ব্যবহার করা তোমার কর্তব্য। কালীপদ, ছেলেটাকে এই কাগজটা দিয়ে আসো। সে যেন দেখে দেখে অঙ্ক 2টা বোর্ডে করে রাখে। জি আচ্ছা। অঙ্ক করা হলে তাকে চলে যেতে বলো। জি আচ্ছা। স্কুল ঘর এখন পুরো ফাঁকা। মবিনুর রহমান চেয়ার ছেড়ে জানালার পাশে এসে দাঁড়ালেন। ঘড়িতে তখন বাজে 6টা। অবিশ্বাস্য হলেও সত্যি, 2টা থেকে সন্ধ্যা 6টা, এই 4 ঘন্টা তিনি একইভাবে দাঁড়িয়ে রইলেন। বাতাসে মাথার চুল না নড়লে তাকে মূর্তি বলেই মনে হতো।
দীর্ঘ সময় এক জায়গায় দাঁড়িয়ে থাকার এই ব্যাপারটা শুধু কালীপদ জানে, সে কাউকে তা বলেনি। মাঝে মাঝে এই মানুষটাকে তার ভয় ভয় করে, অথচ মানুষটা ভালো। প্রতি মাসের ৩ তারিখে বাড়ি ভাড়া বাবদ ১০০ টাকা তাকে দিচ্ছে। তবে কালীপদর ধারণা এই বর্ষাকালেই মানুষটা সাপের কামড়ে মারা যাবে। বাড়ি ভাড়া হিসেবে ১০০ টাকা আসা বন্ধ হতে বেশি দেরি নেই। কাঁটায় কাঁটায় ৬:৩০টায় মবিনুর রহমান এই অঞ্চলের সবচেয়ে ধনী ব্যক্তির হোমিওপ্যাথ ডাক্তার, স্কুল কমিটির মেম্বার, প্রাক্তন চেয়ারম্যান আফজাল সাহেবের বাড়ির গেট খুলে ভেতরে ঢুকলেন। আফজাল সাহেবের বড় মেয়ে রূপাকে গত ৬ মাস ধরে তিনি পড়াচ্ছেন। রূপা এবছর এসএসসি দেবে, গত বছর দেবার কথা ছিল, টাইফয়েড হওয়ায় দিতে পারেনি, এবার দিচ্ছে। রূপার ধারণা এবারও সে পরীক্ষা দিতে পারবে না। পরীক্ষার ঠিক আগে চিকেন পক্স কিংবা হাম হবে। মেয়েটি অসম্ভব বুদ্ধিমতী, তবে পড়াশোনায় মন নেই। কখনো সময় মতো আসবে না, এমনও হয়েছে তিনি আধ ঘন্টা বসে আছেন, রূপার দেখা নেই। আজ অবশ্যই সঙ্গে সঙ্গে চলে এলো। চোখ কপালে তুলে বলল, স্যার, এই বৃষ্টির মধ্যে আসছেন? আমি ভাবলাম আসবেন না। মবিনুর রহমান বিরক্ত গলায় বললেন, ঝড় বৃষ্টির জন্যে আসিনি, এরকম কি কখনো হয়েছে? একবার হয়েছে স্যার, মে মাসের ২ তারিখে আপনি আসেননি, ঝড় হচ্ছিল তাই আসেননি। মবিনুর রহমান চুপ করে গেলেন। কথা সত্যি, মে মাসের ২ তারিখে তিনি আসেননি। মেয়েটা এটা মনে করে রাখবে তা ভাবেননি। এই মেয়ের অনেক কিছুই তিনি বুঝতে পারেন না। যেমন মাঝে মাঝে সে পড়া বন্ধ করে এক দৃষ্টিতে তাঁর দিকে তাকিয়ে থাকে। তিনি বিরক্ত হয়ে যখন ধমক দেন, কি ব্যাপার, পড়ছ না কেন? তখনও চোখ নামিয়ে নেয় না। ক্লান্ত গলায় বলে, আজ আর পড়তে ভালো লাগছে না স্যার, আজ আপনি যান, বলেই অতি অভদ্রের মতো উঠে চলে যায়। রূপা বলল, স্যার, একটা গামছা এনে দিই, মাথাটা মুছে ফেলুন। মাথা ভিজে গেছে। অসুবিধা হবে না, তুমি অঙ্ক নিয়ে বসো। ১২ প্রশ্নমালার ২১ এবং ২২ এই দুটা অঙ্ক করো তো দেখি, পারো কিনা। রূপা নিমিষেই অঙ্ক দুটা করে ফেলল। মবিনুর রহমান মনে মনে বললেন, ভেরি গুড, ভেরি গুড। এই মেয়েটির সঙ্গে বেশিরভাগ কথাই তিনি মনে মনে বলেন। স্যার, অঙ্ক দুটা হয়েছে? হ্যাঁ। আচ্ছা শোনো, তোমাদের বাসায় কি তেঁতুল আছে? জি স্যার, আছে। একটা পিরিচি করে সামান্য তেঁতুল আর খানিকটা চুন আনো, পান খাওয়ার চুন। কি করবেন স্যার? ছোটখাটো একটা এক্সপেরিমেন্ট। পিরিচটা দিয়ে তুমি অ্যালজেব্রা নিয়ে বসো। কাল করেছিলে ১০ প্রশ্নমালা, আজ ১১। রূপা উঠে চলে গেল। ফিরতে অনেক দেরি করল। মেয়েটার এই এক অভ্যাস, একবার উঠে গেলে ফিরতে অনেক দেরি করে। মবিনুর রহমান বিরক্ত মুখে অপেক্ষা করতে লাগলেন। বৃষ্টির বেগ বাড়ছে। এবার নিশ্চয়ই বন্যা হবে। ১ বছর পর পর দেশে বন্যা হচ্ছে, গত বছর হয়নি, এবার তো হবেই। স্যার, নিন তেঁতুল। খানিকটা লবণ এনেছি স্যার। স্যার, লবণ লাগবে? না, তোমাকে তো লবণ আনতে বলিনি। তুমি অ্যালজেব্রা নিয়ে বসো। মবিনুর রহমান আঙুল দিয়ে ডলে ডলে চুন এবং তেঁতুল মেশাচ্ছেন। রূপা নিঃশব্দে অঙ্ক করে যাচ্ছে। মবিনুর রহমান এক সময় হঠাৎ লক্ষ্য করলেন, রূপা অঙ্ক করা বন্ধ করে তাঁর দিকে তাকিয়ে আছে, ঘোর লাগা চোখের দৃষ্টি। তিনি বিরক্ত গলায় বললেন, কি ব্যাপার, কি দেখছ? অঙ্ক করো। আজ আর করব না স্যার। কেন? ভালো লাগছে না। রূপা তাকিয়ে আছে, দৃষ্টি ফিরিয়ে নিচ্ছে না। মবিনুর রহমান চুন মেশানো তেঁতুল খানিকটা জিভে লাগালেন। তিতা তিতা লাগছে, টক ভাব এখনো আছে। অম্ল এবং ক্ষারের প্রশমন ক্রিয়া পুরোপুরি শেষ হয়নি বলে মনে হচ্ছে। আরও খানিকটা চুন মেশানো দরকার এবং একটু বোধ হয় গরম করা দরকার। রূপা, জি স্যার। আরেকটু চুন এনে দাও তো। রূপা উঠে দাঁড়ালো, ইতস্তত করে বলল, আচ্ছা স্যার, আমার মধ্যে কি কোনো পরিবর্তন লক্ষ্য করেছেন? তিনি বিস্মিত হয়ে বললেন, কি পরিবর্তন?
সত্যি লক্ষ্য করেননি? না তো। প্রথম আমার গায়ে ছিল সবুজ রঙের একটা শাড়ি, এখন একটা ডোরা কাটা শাড়ি। যখন তেঁতুল আনতে বললেন, তখন শাড়ি বদলালাম। ও, সবুজ শাড়িটা ময়লা ছিল তো, তাই বদলেছি। ও আচ্ছা। চুন নিয়ে রূপা এলো না। একটা কাজের মেয়ে এক গাদা চুন দিয়ে গেল। সরু গলায় বলল, আম্মা আপনারে ভাত খাইয়ে যাইতে বলছে। না, ভাত খাবো না, চলে যাব। শোনো, আমি তেঁতুল আর চুন নিয়ে যাচ্ছি, কেমন? ঘরে বাড়তি ছাতা থাকলে আমাকে একটা ছাতা দাও। বাড়তি ছাতা ছিল না। মবিনুর রহমান বাড়িতে ফিরলেন কাক ভেজা হয়ে। নদীর পাশ ঘেঁষে বাড়ি ফেরার রাস্তা। নদী ফুলে ফেঁপে একাকার হয়েছে। কান পাতলেই নদীর ভেতর থেকে আসা হু হু গর্জন শোনা যায়। খানিকটা ভয় ভয় লাগে, শুধু ভয় না, ভয়ের সঙ্গে এক ধরনের আনন্দও মেশানো থাকে। মবিনুর রহমান বাড়ি ফিরেই রান্না চড়ালেন। হাঁড়িতে ২-৬ আন্দাজ পোলাওয়ের চাল, মুগের ডাল, কয়েক টুকরা আলু এবং ৩ চামচ ঘি। অল্প আঁচে অনেকক্ষণ সিদ্ধ হবে। একসময় অতি সুস্বাদু ঘন স্যুপের মতো একটা জিনিস তৈরি হবে। গরম গরম খেতে চমৎকার লাগবে। ডিম থাকলে ভালো হতো, ডিমটাও ছেড়ে দেওয়া যেত। প্রোটিন কম খাওয়া হচ্ছে। খাওয়া দাওয়া শেষ করতে করতে রাত 10টা বেজে গেল। বৃষ্টির বিরাম নেই। মনে হচ্ছে আকাশটা যেন অনেক জায়গায় ফুটো হয়ে গেছে। মবিনুর রহমান একটা টর্চ এবং ছাতা হাতে ঘরে তালা দিয়ে বের হলেন। আজ রাতটা তিনি নৌকায় কাটাবেন। নৌকায় বিছানা বালিশ সবই আছে। প্রশস্ত পাটাতনে তোশক বেছানো। দুপাশের দরজা লাগিয়ে নৌকায় শুয়ে থাকলে চমৎকার লাগবে। সারা রাত নদীতে বৃষ্টি পড়ার শব্দ শোনা যাবে। বাতাসে নৌকা এপাশ ওপাশ করবে। চারদিক থাকবে নিশ্ছিদ্র অন্ধকার। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাবে। সেই বিদ্যুৎ চমকে চারদিক আলো হয়ে আবার অন্ধকার হয়ে যাবে। মবিনুর রহমান নৌকার বিছানায় শোয়ামাত্র ঘুমিয়ে পড়লেন। গাঢ় ঘুম, এত গাঢ় যেন মৃত্যুর কাছাকাছি। এই ঘুমের মধ্যেই তিনি অতি বিচিত্র একটি স্বপ্ন দেখলেন। যেন কয়েকজন বুড়ো মানুষ তাঁর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। সবার চেহারা একরকম, তাকিয়ে থাকার ভঙ্গিও একরকম। সবার মুখেই এক ধরনের প্রচ্ছন্ন হাসি। সেই হাসি একই সঙ্গে কঠিন এবং কোমল। তাঁরা কথা বলতে শুরু করলেন। সবাই একসঙ্গে কথা বলছেন। তাঁদের গলার স্বর একই রকম। সবাই একসঙ্গে কথা বলার জন্যেই বোধ করি এক ধরনের অস্বাভাবিক রেজোনেন্স তৈরি হচ্ছে। শব্দটা সারা শরীরে ছড়িয়ে পড়ছে। শরীরের প্রতিটি কোষ ঝনঝন করে বাজছে। তার চেয়ে বড় কথা, ঘুমের মধ্যেই মবিনুর রহমানের মনে হলো এই বৃদ্ধদের তিনি আগেও স্বপ্নে দেখেছেন। অতি দূর শৈশবে, যার স্মৃতি অস্পষ্টভাবে হলেও রয়ে গেছে। মবিনুর রহমান, জি। তুমি কি মাতৃগর্ভের স্মৃতি মনে করতে পারছো? না। মাতৃগর্ভে যখন ছিলে তখন চারিদিকে ছিল নিশ্ছিদ্র অন্ধকার। এখনো কি চারিদিকে অন্ধকার নয়? হ্যাঁ, মাতৃগর্ভে তুমি এক ধরনের তরল পদার্থের উপর ভাসছিলে, যাকে তোমরা বলো অ্যামনোটিক ফ্লুইড। এখনো তুমি ভাসছ পানির উপর, দোল খাচ্ছ, খাচ্ছ না? জি। খানিকটা হলেও মাতৃগর্ভের মতো অবস্থা তৈরি হয়েছে, নয় কি? হ্যাঁ। আপনারা কে? আমরা হচ্ছি নি। নি? হ্যাঁ, নি। আমরা স্বপ্ন তৈরি করি, বুঝতে পারছি না। এখন বুঝতে না পারলেও আস্তে আস্তে বুঝতে পারবে। আমরা তোমাকে বুঝতে সাহায্য করব। তোমাকে সাহায্য করার জন্যই আমরা এসেছি। তুমি আমাদেরই একজন। আমি কিছু বুঝতে পারছি না। তুমিও একজন নি। আমি কিছু বুঝতে পারছি না। তোমার মধ্যে আছে প্রচণ্ড ক্ষমতা। তুমি এই ক্ষমতার ব্যবহার করো। আমি কিছু বুঝতে পারছি না। আমি কিছুই বুঝতে পারছি না। মন দিয়ে শোনো, তোমার ভেতর আছে প্রচণ্ড ক্ষমতা, অকল্পনীয় ক্ষমতা। ক্ষমতা ব্যবহার করো। স্বপ্ন দেখো, স্বপ্ন দেখো। আমি কিছুই বুঝতে পারছি না। মবিনুর রহমান ঘুমের ঘোরেই কাতর শব্দ করলেন।
তারপর তলিয়ে গেলেন গভীর ঘুমে। ঘুম যখন ভাঙল তখন চারিদিকে আলো হয়ে আছে। অনেক বেলা হয়েছে, কড়া রোদ। দীর্ঘ ৮ বছর পর এই প্রথম মবিনুর রহমানের মনে হলো আজ স্কুলে না গিয়ে সারাদিন নৌকায় বসে নদীর দিকে তাকিয়ে থাকলে কেমন হয়। আপনারা শুনছিলেন শ্রদ্ধেয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ রচিত উপন্যাস নিয়ের প্রথম পর্ব। কণ্ঠে আমি মোহাম্মদ আরিফ চৌধুরী, সম্পাদনা ও সার্বিক সহযোগিতায় এস রাকিব আহমেদ। শীঘ্রই উপন্যাসটির দ্বিতীয় পর্ব নিয়ে আসব। ততদিন আপনাদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আপাতত বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।